বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ফৌজদারি কার্যবিধি আইনের 176 পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ ধরেছি, আর 177 থেকে লেস ইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ, এই কারণে ওইগুলো আবার এই শিরোনামগুলো সূচিগুলা কিন্তু রিভিশন করছি না। জাস্ট ভিতরের কথাগুলো মনে রাখলেই যথেষ্ট। আর যে যে ধারাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো তো আমি বলেই দিচ্ছি যে এই ধারা থেকে প্রশ্ন আসতে পারে, তো ওই ধারাগুলো পড়ে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব ফৌজদারি কার্যবিধি আইনের 412 ধারা থেকে 495 ধারা, এর ভিতরে গুরুত্বপূর্ণ ধারাগুলোই পড়ব। আর আগামীকালকে 496 থেকে 565 পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ যদি সাহায্য করে আমরা শেষ করে ফেলব। তাহলে আজকে আমরা 412 ধারা পড়ব। 412 ধারাটা আলাদা করে পড়ার কিছু নাই। আমি একটা প্রশ্নের ভিতরে ওই ধারাগুলোকে দিয়ে একসাথে বোঝায় খতম করে দিই। ঠিক আছে, যেমন ধরেন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, কিন্তু তারপরও যদি চলে আসে তাহলে কি হবে, আপনারা যেন লিখতে পারেন। একদম সহজ ভাষায় সহজভাবে মাথায় ঢুকান। পরীক্ষায় আসলে যেন অন্তত 3-4টা লাইন লিখে আসতে পারেন। 3-4টা লাইন যদি লিখতে পারেন, মানে 3-4টা পয়েন্ট যদি লিখতে পারেন, তাইলে কিন্তু আপনার একটা মার্ক বাড়াবে। আর এইগুলোই হচ্ছে কি করবে, অন্যদের থেকে আপনাকে সামনে আগায় নেবে। দেখেন, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সবাই পারে, আর কিছু কিছু প্রশ্ন আছে পারে না। ওই পারে নাগুলো যারা পারে তারাই কিন্তু সাকসেস এবং সিরিয়ালের সামনে থাকে। আশা করি বোঝাইতে পারছি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন মামলায় আপিল করা যায় না, বা কোন কোন ক্ষেত্রে আপিল করা যাবে না, উত্তর হলো 412, 413, 414 এই তিনটা ধারা দিয়ে। 412, 413, 414 এই তিনটা ধারা দিয়ে। তাহলে 412 ধারাতে কি বলতেছে যে আসামি যদি দোষ স্বীকার করে তাহলে সেই মামলায় কি করা যাবে না, আপিল করা যাবে না। যেমন ধরেন খুনের মামলা দিয়েই বলি, যেমন ধরেন আসামি খুন করেছে কিনা এই মামলায় আদালতে বিচার হচ্ছে। তো আদালত আসামিকে জিজ্ঞেস করলো বা তার স্বীকারোক্তি নিল যে তুমি কি খুন করেছো। সে বলল হ্যাঁ, আমি নিজের হাতে আমার স্ত্রীকে খুন করেছি। সে এই কথাটা আদালতের কাছে স্বীকার করলো, মানে সে স্বীকারোক্তি দিল। তো আদালত এই যে স্বীকারোক্তি গ্রহণ করে, সে অপরাধ স্বীকার করেছে, সেই স্বীকারোক্তি গ্রহণ করে আদালত যে রায় দিল, সেই রায়ের বিরুদ্ধে কখনোই কি করা যাবে না, আপিল করা যাবে না। অর্থাৎ আসামি যদি দোষ স্বীকার করে তাহলে সেই দোষ স্বীকারের বিরুদ্ধে আপিল করা যাবে না। কত ধারা? 412 ধারা। আচ্ছা, আসামি দোষ স্বীকার করলেও কখন আপিল করা যাবে, যদি এমসিকিউ প্রশ্ন আসে, কখন করা যাবে? আচ্ছা, করা যাবে কখন? যেমন আসামি যে অপরাধটা করেছে, ধরেন এটা খুন না, অন্য একটা অপরাধ, চুরি করেছে ধরেন। তা আসামি যে অপরাধটা করেছে সেই চুরির দায়ে তাকে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। এবার আদালত কি করলো, তাকে 10 বছরের কারাদণ্ড দিল, তাহলে তার প্রতি একটা অবিচার করা হইল। এই ক্ষেত্রে আসামি দোষ স্বীকার করলেও আপিল করা যাবে। তার মানে কখন? আসামির দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত যদি রায় দেয় এবং এটা যতটুকু সাজা হওয়ার কথা ততটুকুই দিয়েছে, তাইলে আপিল করা যাবে না। আর যদি অতিরিক্ত সাজা দেয় তাহলে আপিল করা যাবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কখন আপিল করা যাবে না, তখন কখন আপিল করা যাবে এটার উল্লেখ করার কোনো দরকার নাই। যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখবেন। এখানে যেটা চাইছে আপনি শুধু সেই কথাটাই দিবেন। বাড়তি কথা বলার কোনোই প্রয়োজন নাই, বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নাই। বোঝা গেল? আচ্ছা, তাহলে একটু আবার বলি। আসামি যদি দোষ স্বীকার করে বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তাহলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 412 ধারা। আচ্ছা, এবার যান 413 ধারাতে। বলতেছে তুচ্ছ মামলা। তুচ্ছ মামলা যে ক্ষেত্রে, তুচ্ছ মামলা মানে যেটা হচ্ছে ছোট মামলা আর কি, মানে ছোটোখাটো অপরাধ বা রায় হয় কম জরিমানা করে। আসলে 413 ধারাতে মানে সাজার কথা নাই, কতদিন কারাগারে থাকবে বা জেল খাটবে সেটা লেখা নাই, কিন্তু কত টাকা জরিমানা এটা লেখা আছে। আমি গত ক্লাসে বলেছিলাম না যে 50 টাকা
অনধিক 50 টাকা পর্যন্ত যদি জরিমানা করে তাহলে সেই মামলার বিরুদ্ধে আপিল করা যায় না। এটাই হচ্ছে তুচ্ছ মামলা। তুচ্ছ মামলার রায় কে কে দিতে পারে? তুচ্ছ মামলার রায় দিতে পারে দায়রা আদালত। দায়রা আদালতে কিন্তু 3 ধরনের জজ: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই 3 ধরনের জজ থাকে। আচ্ছা, এরপরে এই দায়রা আদালতে যদি অনধিক 50 টাকা জরিমানা করে, অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগরের সমপরিমাণ ম্যাজিস্ট্রেট হলো মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা যদি কোনো সাধারণ মামলার বিচার করতে গিয়ে 50 টাকা পর্যন্ত জরিমানা করে, তাহলে সেই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 413 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের কত? 413 ধারা। তাহলে 412 ধারা কি? আসামি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, তাহলে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। 412 ধারা। তুচ্ছ মামলা, অর্থাৎ যে ক্ষেত্রে দায়রা আদালত, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা পর্যন্ত জরিমানা দণ্ড প্রদান করে, সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। 413 ধারা। আচ্ছা, এবার 414 ধারা হচ্ছে কি? সংক্ষিপ্ত যে ক্ষেত্রে অনধিক 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়, সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 414 ধারা। তাহলে কি হইল? সাধারণ মামলার বিচারের ক্ষেত্রে, মানে সাধারণ বিচারের ক্ষেত্রে অনধিক 50 টাকা, আর সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে অনধিক 200 টাকা। বুঝতে হবে। এবার যদি পরীক্ষায় আসে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কত টাকা জরিমানা করলে আপিল করা যাবে না, এমসিকিউ যদি আসে, অনধিক 50 টাকা, অনধিক 100 টাকা, অনধিক 200 টাকা, অনধিক 300 টাকা, উত্তর কত হবে? একজন বলেন তো, উত্তর কত হবে? কেউ একজন বলেন। অথবা লিখেন কত টাকা হবে? 200 টাকা। আচ্ছা, হ্যাঁ, অনধিক 200 টাকা হবে উত্তর। যদি আসে সাধারণ মামলায় কত টাকা জরিমানা করা হলে আপিল করা যাবে না, এটার উত্তর কত হবে? 50 টাকা। গুড। তাহলে সাধারণ মামলার ক্ষেত্রে অনধিক 50 টাকা জরিমানা করলে আপিল করা যাবে না। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কিছু কিছু মামলা সংক্ষিপ্ত বিচারের একটা চ্যাপ্টারই আছে আলাদা, মনে হয় অধ্যায় 22 হতে পারে, সেটা মানে 20, 22, 23 এই তিনটার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার আছে সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি। এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে অনধিক 200 টাকা জরিমানা করলে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই হলো 414 ধারা। তাহলে এইখান থেকে যদি কোনো এমসিকিউ আসে অথবা কোনো লিখিত প্রশ্ন আসে, আর কি ভুল হওয়ার চান্স আছে বলেন? চান্স আছে? নাই। আচ্ছা, 414 পরে যে পড়াটা সেটা হলো 415, 416, 417, এই সবগুলো ধারা আমরা বাদ দিয়েছি। আমরা ডিরেক্ট চলে গিয়েছি 491। কততে? 491। তো 491 ধারা কি বলতেছে? হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশদানের ক্ষমতা। একটা প্রশ্ন আসে, কিন্তু একটা প্রশ্ন আসে এরকম, হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি উল্লেখ করেন। হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি উল্লেখ করেন? আপনারা এটার ভিডিও দেখতে পারেন। কোনো সারি হেবিয়াস কর্পাস এই কথাটা ভেঙে বলে না, শুধু এইটাই, হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ কি কি উল্লেখ করেন। এটা গাইডেও প্রশ্ন আসে, মানে প্রশ্ন আছে, এবং একবার না দুইবার পরীক্ষায়ও এসেছে। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে এখানে আসছে। এবার আমার একটা যুক্তি আপনারা নেন। দেখেন, আমরা 412, 413, 414 পড়ছি। 414 পড়ার পরে এখন আমরা চলে আসছি 491। তাহলে মাঝখানে কতগুলো ধারা বাদ দিছি? অনেকগুলো ধারা বাদ দিছি। এবার যদি আপনি 491-এ একটা আনকমন নাম হেবিয়াস কর্পাস, না মনে হয় এটা ইম্পর্টেন্ট না, এটা শেখা লাগবে না, এটা আপনি স্কিপ করলেন, বাদ দিলেন, এটা আপনি বাদ দিলেন, পড়লেন না, 492 পাবলিক প্রসিকিউটরে চলে গেলেন। এবার পরীক্ষায় যদি আপনার হেবিয়াস কর্পাস থেকে প্রশ্ন আসে, তাহলে দেখেন আপনি কত বড় লসটা খাইছেন একটা ধারার জন্য। একটা ধারার জন্য আপনি 5 মার্ক পিছনে পড়ে গেলেন, আপনি কিন্তু জীবনেও সিরিয়ালে থাকতে পারবেন না, আপনি ওই লাস্টে চলে যাবেন, আমি চাচ্ছি আপনারা প্রত্যেকটা প্রশ্ন টাচ করে আসবেন। কিছু কথা পুরোপুরি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কিন্তু 50, 60, 70% লেখা লিখে আসলেন,
এইখান থেকে আপনি 3-3.5 মার্ক পেয়ে যাবেন। তাহলে প্রত্যেকটা প্রশ্ন টাচ করে আসবেন। এইভাবে আমি আপনাদের পড়াচ্ছি। সো আমি যে ধারাগুলো পড়াচ্ছি কোনোভাবেই সেই ধারাগুলো বাদ দিবেন না। তাহলে আমি খুব বুঝে বুঝেই পড়াচ্ছি যে 415 থেকে 490 পর্যন্ত আমাদের কোনো ধারা দরকার নাই, তাহলে এগুলো বাদ দিছি, এগুলো আসলেই দরকার নাই। এর মধ্যেও আপনি যদি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে পড়তে চান, আপনি এই সূচিগুলো রিডিং পড়বেন, পড়ে পড়ে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা নিতে পারেন। কিন্তু আমার কাছে একটা ইম্পর্টেন্ট মনে হলো না। কিন্তু 491 হেভিয়াস কর্পাস, এটা থেকে যেহেতু পরীক্ষায় আগে প্রশ্ন আসছে, তাই এই ধারাটা ইম্পর্ট্যান্ট, এটা পড়তে হবে। আচ্ছা, এবার হেভিয়াস কর্পাস কি? হেভিয়াস কর্পাস হচ্ছে ল্যাটিন শব্দ। হেভিয়াস কর্পাস হচ্ছে ল্যাটিন শব্দ। এটা হচ্ছে হাইকোর্টের ক্ষমতা, এবং সে ক্ষমতাটা প্রয়োগ করবে আইনানুগভাবে। সে ক্ষমতাটা প্রয়োগ করবে আইনানুগভাবে। এটাই হলো হেভিয়াস কর্পাস। এটার বাংলা কোনো অর্থ আজকে পর্যন্ত কেউ ব্যাখ্যা করে নাই। আর যদি কেউ কোথাও পেয়ে থাকেন আমাকে একটু জানাইন, আমার শেখা হবে। কারণ আমরা এখানে শুধু আমি যে সব জানি তা না, কে এমনও মানুষ থাকতে পারেন যে 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 একটা জিনিস ভালো জানেন আমি জানি না, সেটা আমাদের সাথে শেয়ার করবেন, অন্যরাও শিখবে, আমারও শেখা হবে। ঠিক আছে? এখানে যে আমি একাই সব পারি তা না, আপনারাও অনেক কিছু পারেন। ইভেন কেউ কেউ থাকতে পারেন আমার চেয়ে ভালো পারেন। তো কোথাও ভুল হলে বা কোথাও আমি যেটা জানি না সেটা আপনার জানা থাকলে বলবেন, যেটা আমি একটু বলতে চাই অবশ্যই আপনি বলবেন, সবাই আমরা শিখব। ঠিক আছে? তাহলে হেভিয়াস কর্পাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এটার বাংলা অর্থ আমারও জানা নাই, এবং আমি শুনি নাই আজকে পর্যন্ত কোনো স্যার বা কোনো গাইড কোনো বইয়ে দেওয়া আছে। কিন্তু এটা থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আইনানুগ কার্য করার জন্য হাইকোর্ট বিভাগের একটা ক্ষমতা। হাইকোর্ট বিভাগ কয়েকটা স্পেশাল নির্দেশ দিতে পারে, ওই নির্দেশগুলোকেই হেভিয়াস কর্পাস বলা হয়। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে হেভিয়াস কর্পাস কাকে বলে, দেখেন সঙ্গে আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। হাইকোর্ট বিভাগ আইনানুগভাবে কিছু নির্দেশ দিতে পারে, সেই নির্দেশগুলোকেই হেভিয়াস কর্পাস বলে, হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশ বলে। আচ্ছা, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি, তাহলে 1 নাম্বার পয়েন্ট, বই পড়ে আপনারা মাথায় ঢুকাইতে পারবেন না। আমি যেভাবে লিখেছি বাংলায়, শুদ্ধ ভাষায়, চলিত ভাষায় সহজ করে লিখেছি, এভাবেই শিখবেন। এটাই আপনাদের জন্য সহজ হবে আমি বিশ্বাস করি। তাহলে 1 নম্বরে হলো কি, কোনো ব্যক্তি সম্পর্কে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক, এই নির্দেশটা হাইকোর্ট দিতে পারে। তাহলে আবার বলি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি উল্লেখ করেন, উত্তরে লিখবেন হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশ হাইকোর্ট বিভাগ উপযুক্ত উত্তরে লিখবেন হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো হলো দিয়ে এরপর আপনি শুরু করেন হাইকোর্ট বিভাগ উপযুক্ত মনে করলে নিম্নলিখিত নির্দেশ দিতে পারেন। 1 নাম্বার দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে আদালতে হাজির করা হোক, এই আদেশটা কে দিচ্ছে? হাইকোর্ট বিভাগ দিচ্ছে। আমরা হাইকোর্ট বিভাগের ভাষায় খাতায় লিখব, কারণ আমরা লিখেছি হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত নির্দেশ দিতে পারেন। এখন আর আমাদের ভাষায় লিখব না, হাইকোর্ট বিভাগের ভাষায় লিখব। তো হাইকোর্ট বিভাগ কি বলতে পারে? কোনো ব্যক্তি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক, এই নির্দেশ দিলে এবার নির্দেশ পালনের দায়িত্ব যাদের উপর বর্তাবে তারা তাকে যে করে পারে হাইকোর্ট বিভাগে এনে হাজির করবে, মানে করার চেষ্টা করবে আর কি। এই হলো এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেয়া হোক। হাইকোর্ট বিভাগ যখন একটা মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখবে কোনো ব্যক্তির জেল হাজতে আটক আছে এবং তাকে মানে বেআইনিভাবে আটক রাখা হয়েছে, আসলে তাকে আটক রাখার কোনো যৌক্তিকতা নাই, তাকে ছেড়ে দিলেও মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা বা অসুবিধা নাই, এবং ওই যে আমরা পড়েছিলাম জেলা ম্যাজিস্ট্রেট ছেড়ে দিতে পারে, মানে তাকে ছেড়ে দিলেও সমাজ বা রাষ্ট্রের বা কোনো ব্যক্তির কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তাকে আটক রেখে মামলা চালাবে কেন? সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ নিম্নের দায়রা আদালত বলেন, ম্যাজিস্ট্রেট আদালত বলেন, সব আদালতকে ডিনাই করে, অবজ্ঞা করে হাইকোর্ট বিভাগ রায় দিতে পারে যে যাকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে তাকে মুক্তি দেওয়া হোক। 1 নাম্বার, আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক। 2 নাম্বার, বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। এগুলো কিন্তু বইয়ে অনেক পেছানোভাবে লেখা আছে, এখান থেকে আমি সহজ করে নিয়েছি, আপনারা এইভাবে লিখলেই হয়ে যাবে। 3 নাম্বার,
কারাগারে আটক কোনো বন্দীকে সাক্ষী দেওয়ার জন্য আদালতে হাজির করা হোক। কোনো আসামি আদালতে যে অলরেডি সাজা ভোগ করতেছে, দেখা গেল তার কোনো মামলায়, তার নিজের মামলায় হোক বা অন্য কোনো মামলায় হোক, তার একটা সাক্ষী আদালতের প্রয়োজন। তখন আদালত হাজির দিতে পারে যে 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 উক্ত আসামিকে, মানে কারাগারে আটক আসামিকে এই মামলার সাক্ষী দেওয়ার জন্য আদালতে হাজির করা হোক। আদালত যে টাইম এবং যে তারিখ দিবেন, ওই তারিখ ওই টাইমে তাকে আদালত থেকে হাইকোর্টে এনে হাজির করতে হবে। এটা হচ্ছে আদালতের বা হাইকোর্ট বিভাগের স্পেশাল পাওয়ার, যেটাকে হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশ বলা হয়। তাহলে আবার বলি, 1, আইনানুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক। 2, বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। 3, কারাগারে আটক কোনো আসামি অথবা বন্দির সাক্ষ্য গ্রহণ করার জন্য তাকে আদালতে হাজির করা হোক। 4 নম্বর পয়েন্ট, বিচারের উদ্দেশ্যে কোনো বন্দীকে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক। সে এক জেলার কারাগারে আছে, এবার হাইকোর্ট বিভাগ বিচারের স্বার্থে তাকে কি করতে পারে, অন্য জেলার কারাগারেও স্থানান্তর করার আদেশ দিতে পারে। আচ্ছা, এটা আমি একটু বলি। আমরা ওই যে 14 অধ্যায়ের পরে অধ্যায় 15, চ্যাপ্টার 15, মানে অধ্যায় 15তে কয়েকটা ধারা আছে যে অনুসন্ধান বা বিচারের সাধারণ স্থান, এটাই হলো 177 ধারা। মানে অপরাধটা যে এলাকায় বা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার ভিতরে অপরাধটা অনুষ্ঠিত হবে, সেই আদালতে বিচার হবে। এখন একটা অপরাধ তো শুধুমাত্র একটা এলাকায় সংগঠিত না হয়ে ভিন্ন ভিন্ন এলাকায় 2টা, 3টা, 4টা, 5টা এলাকায় সংগঠিত হইতে পারে। ফর এক্সাম্পল, একটা এলাকায় কাউকে অবৈধভাবে অবরোধ করলো, পরের দিন তাকে ওই জেলা থেকে অন্য জেলায় বা অন্য এলাকায় নিয়ে গেল, অন্য শহরে নিয়ে গেল, নিয়ে ওইখানে তাকে নির্যাতন করলো। নির্যাতন করার পরেও দেখা গেল সে মারা গেল না, মরলো না। এর পরের দিন তাকে আবার অন্য এলাকায় নিয়ে গেল, অন্য এলাকায় নিয়ে গিয়ে তাকে সেখানে গুলি করে মারা হলো। এবার এই যে 3টা এলাকায় অপরাধ অনুষ্ঠিত হলো, এক জায়গায় অপরাধ, এক জায়গায় নির্যাতন, আরেক জায়গায় তাকে সরাসরি খুন করা হইল। তো এই 3 জায়গায় কিন্তু অপরাধ অনুষ্ঠিত হয়েছে। এই 3 জায়গা হচ্ছে 3টা আদালত, 3টা আদালতের 3টা অধিক্ষেত্র। এই 3টা আদালতের যে কোনো এলাকায় মামলা হইতে পারে, তবে 3টাতেই হবে না, 2টাতে হবে না, যে কোনো একটাই হবে, যে কোনো একটাই হবে। এখন মনে করেন 2টা এলাকায় মামলা হয়ে গেছে বলে তখন কি হবে? তখন এক এলাকায় ফাইনাল রিপোর্ট দিবে, তথ্যগত ভুল হিসাবে এটাকে ফাইনাল রিপোর্ট দিবে, আর এক এলাকায় অভিযোগপত্র দিয়ে তার বিচার হবে। বোঝা গেল? আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছি, এখন অপরাধ যদি 3 জায়গায় হয়, তাহলে যে কোনো এক জায়গায় বিচার হবে। তো এই কারণে দেখা গেল আসামিকে এক জায়গায় গ্রেপ্তার করা হয়েছে আর বিচার অন্য আদালতে চলতেছে। ফর এক্সাম্পল ধরেন খুনের মামলা তো দায়রা আদালত করতে পারে, হ্যাঁ। তো ধরেন দায়রা আদালতে এই মামলার বিচার চলতেছে, এখন আসামিকে গ্রেপ্তার করে দায়রা আদালতেও নিয়ে আসা হয়েছে। তো দায়রা আদালতের চেয়ে তো হাইকোর্ট বিভাগ বড়, যেহেতু 3টা এলাকায় অপরাধ হয়েছে, তাহলে এই একটা এলাকাতে দায়রা আদালতের অধিক্ষেত্রের মধ্যে মামলা হয়েছে, আর একটা আদালতে এই মামলাটা ঊর্ধ্বতন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগে চলে গেছে। এখন যেহেতু হাইকোর্ট বড়, তাহলে কি হবে? হাইকোর্ট আদেশ দিবে, আসামি গ্রেপ্তার হয়েছে দায়রা আদালত মানে অন্য এলাকায়, এবার হাইকোর্ট আদেশ দিবে যে তাকে আমার এলাকায় স্থানান্তর করা হোক, আমার হেফাজতে বা আমার অধিক্ষেত্রের যে হেফাজত আছে, জেলখানা আছে, ওই হেফাজতে তাকে প্রেরণ করা হোক। তখন তাকে দায়রা আদালতে কি করবে? চূড়ান্ত প্রতিবেদন, যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে ওখানে ডিসমিস করে মামলা চলে যাবে হাইকোর্ট বিভাগে। তো এই কথাটা এখানে 4 নম্বর পয়েন্টে বলতেছে, বিচারের উদ্দেশ্যে কোনো বন্দীকে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানান তো। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার আছে? কারো কোনো প্রশ্ন আছে বা বোঝার কোনো বাকি আছে বা বুঝছেন কিনা ক্লিয়ার একটু জানাবেন। আচ্ছা, এবার দেখেন, বুঝছেন আলতাফ? এই পয়েন্টটা বুঝতে পারি নাই স্যার। কোনটা বুঝেন নাই আবার বলেন। এই যে পরে যে স্যার গ নাম্বারটা বল, মানে 4 নাম্বার লাস্টেরটা? হ্যাঁ স্যার। লাস্টেরটা বলতেছে বিচারের উদ্দেশ্যে
কোনো বন্দীকে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক, এই আদেশটা হাইকোর্ট দিতে পারে। তার মানে আমি তো বললাম যে 3 জায়গায় 4 জায়গায় অপরাধ অনুষ্ঠিত হইলে যে কোনো জায়গায় মামলা হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে 491 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 491 ধারা। আমি কিন্তু একদম সহজ ভাষায় ট্রান্সলেট করে নিয়ে আসছি। হ্যাঁ, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি, আমি যেভাবে সহজ করে লিখছি এভাবে সহজ করে লিখে দিয়ে আসবেন, বাস হয়ে গেল। তাহলে এবার কিন্তু হেভিয়াস কর্পাস শব্দ শুনে আর কারো মাথা ঘোরানোর কথা না, এবং একদম সহজভাবে বলে দিছি। বই মানে হেভিয়াস কর্পাস শব্দটাই হচ্ছে কঠিন, এর মধ্যে বইয়ের যে ভাষা সেটা আরও কঠিন। এটা মানে সাধারণত কেউ শিখতে চায় না। যেমন আমিও প্রথমবার যখন পরীক্ষা দিছি আমি এটা শিখি নাই, বলি যে এটা এত কঠিন, এটা পারা যাবে না, এটা বাতিল। তো এরকম আসলে সাহসে কোলায় না, কিছু কিছু কঠিন ধারা আছে। তো এটাকে দেখেন আপনাদের জন্য আমি খুব সহজ করে নিয়ে এসেছি, আমি লাস্টের বার শিখেছি, তো এইভাবে সহজ করে দিছি, এখন আর কারো মাথা ধরার কথা না। যদি আসে হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো কি কি, উত্তর হেভিয়াস কর্পাস জাতীয় নির্দেশগুলো হলো হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত আদেশ দিতে পারেন। 1, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক, বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। 3, কারাগারে আটক কোনো বন্দীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে জবানবন্দি গ্রহণ করার জন্য তাকে আদালতে হাজির করা হোক। কি ব্যাপার, আমি একটু ইয়াটা জ্বালাই আসি, একটু বসেন, আই মিন ব্যাকআপ লাইটটা একটু জ্বালাই আসি। একটু পারি। 4 নাম্বার কি, যে বিদেশে বন্দীকে এক হেফাজত হতে অন্য হেফাজতে, কোথা থেকে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর হোক, এগুলো সহজ ভাষায় লেখা আছে, আপনারা ওখান থেকে শিখে নেবেন। ঠিক আছে, এগুলা গেল 491 হেভিয়াস কর্পাস জাতীয় মার্শাল নির্দেশ। একটা শব্দ আছে এখানে, কি কোর্ট মার্শাল। কোর্ট মার্শাল একটা শব্দ আছে, কোর্ট মার্শাল শব্দটা বুঝতে। কোর্ট মার্শাল, আচ্ছা এটা আমি এখন বলতে পারবো না, আগামী ক্লাসে কোর্ট মার্শাল শব্দের ব্যাখ্যা আগে দিব। ঠিক আছে, আগামী ক্লাসে এই কোর্ট মার্শাল শব্দের ব্যাখ্যা আগে দিব, এটার মানে কি বা এটার কাজ কি, বা কোন বিচারক এই কোর্ট মার্শালের দায়িত্বে থাকে, A to Z এই বিষয়ে বিস্তারিত আলাপ করে তারপর সামনে বাড়াবো। ঠিক আছে, এরকম প্রশ্ন করবে তাহলে আমরা যাবে। আচ্ছা, 491 শেষ, এখন আমরা যাব 492, যেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। তার মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করতে পারে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, সরকার, তারপরে ধরেন তাহলে উত্তর কি হবে, সরকার। কারণ পাবলিক প্রসিকিউটর মামলার জন্য কে নিয়োগ করে, সরকার। তাহলে পাবলিক প্রসিকিউটর নিয়োগ ক্ষমতা, সরকার কোনো সাধারণ মামলা অথবা কোনো বিশেষ শ্রেণীর মামলার জন্য, মানে মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউটর নামে এক বা একাধিক অফিসার নিযুক্ত করতে পারেন। এটা আমাদের লিখিতর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য কিছুটা ইম্পর্টেন্ট। তাহলে পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ করে থাকে, সরকার নিয়োগ করে থাকে। তাহলে পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ করে থাকে, সরকার নিয়োগ করে থাকে। আবার বলি পাবলিক প্রসিকিউটরের ঘটনাটা, বলতেছে সরকার কোনো সাধারণ অথবা বিশেষ শ্রেণীর মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউটর নামে এক বা একাধিক অফিসার নিযুক্ত করতে পারেন। তার মানে কি বোঝা গেল, একটা মামলার জন্য একের অধিক একজনও পাবলিক প্রসিকিউটর সরকার নিয়োগ করতে পারে, আবার ওই একই মামলার জন্য 2টা 3টা 4টা যতজন খুশি, যতজন প্রয়োজন সরকারের মনে হয় ততজন পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে। এ হলো 492 ধারা। আচ্ছা, 492 বলতেছে যে ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর যে মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নাই, আবার বলি যে মামলার জন্য
পাবলিক প্রসিকিউটর নাই, অথবা যে মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয় নাই, সেই মামলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয়, পুলিশের নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয় এরূপ পুলিশ অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করতে পারেন। এখানে কোর্টে চাকরি করে কেউ আছেন? আছেন, হৃদয় আছেন, হৃদয় আছেন, হৃদয় শুনতে পাচ্ছেন আমাকে? সে তো ছিল, এখনই মনে বের হয়ে গেল না? আচ্ছা, কোর্টে চাকরি করেন আর কেউ আছেন এখানে? কোর্টে চাকরি করেন কেউ আছেন? নাই। আচ্ছা, এখানে পুরা ফৌজদারি কার্যবিধিতে এই নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয় এরূপ পুলিশ অফিসার পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করতে পারেন। কার নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। তো নির্ধারিত পদটা এখানে উল্লেখ করা হয় নাই, কিন্তু 492 পরে আমরা দেখতে পারি 495 ধারাতে বলা হচ্ছে, 495 যদি ভুল না করি, হ্যাঁ 495 ধারাতে বলতেছে যে পুলিশ অফিসার তদন্ত করেছে, মানে যে মামলার বিচারটা চলতেছে, হ্যাঁ সেই মামলার তদন্ত কাজে সহযোগিতা করেছে অথবা তদন্ত করেছে, এরূপ অফিসার পাবলিক প্রসিকিউটর হতে পারবে না। তার মানে মামলা তদন্ত কে করে? ইন্সপেক্টর পদের অফিসার, সাব ইন্সপেক্টর পদের অফিসার। তার মানে বোঝা গেল 492 ধারাতে জেলা ম্যাজিস্ট্রেট যে পুলিশ অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করবে সে অবশ্যই সাব ইন্সপেক্টর পদের নিচে হবে না। এটা আমি অনুমান করছি, এজন্য কোর্টে কেউ আছে কিনা জিজ্ঞেস করছিলাম, কিন্তু বইয়ে লেখা আছে নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয়, নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয় এরূপ পুলিশ অফিসার। তাহলে এই নির্ধারিত, যেহেতু এখানে র্যাঙ্কের উল্লেখ নাই, তাহলে নির্ধারিত পদ এরকমই আসবে। ঠিক আছে, তাহলে আমরা 492 ধারাতে বুঝলাম কি, যে মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয় নাই সেই মামলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয় এরূপ পুলিশ অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করতে পারেন। তার মানে উকিলের দায়িত্ব যদি জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের উপর দেয়, তাহলে পুলিশও দায়িত্ব পালন করতে পারে। 492 ধারা। 492 ধারার শিরোনামটা কি? পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। 492 ধারার শিরোনামটা কি? পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। এবার যাই আমরা 493 ধারা। 493 ধারা হলো পাবলিক প্রসিকিউটর সকল আদালতে তার দায়িত্বে ন্যস্ত সকল মামলা পরিচালনা করতে পারবে, এবং বেসরকারিভাবে যদি ওই একই মামলার জন্য কোনো পক্ষ কোনো উকিল নিযুক্ত করে, তাহলে সেই উকিল পাবলিক প্রসিকিউটরের অধীনে কাজ করবে। তার মানে 493 ধারা দিয়ে কি বোঝাচ্ছে? পাবলিক প্রসিকিউটর কোনো আদালতে মামলা পরিচালনা করার জন্য লিখিত কোনো অনুমতির প্রয়োজন নাই। সে যেহেতু পিপি, পাবলিক প্রসিকিউটর, মানে সরকার কর্তৃক সে নিবন্ধনকৃত, সেই কারণে সে যে মামলা পরিচালনার জন্য দায়িত্ব পাবে, সে ওই মামলাটা যে আদালতেই থাকুক না কেন সেই আদালতে গিয়ে উঠে মামলা পরিচালনা করতে পারবে, কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কোনো লিখিত আদেশের প্রয়োজন নাই। এই হলো 493 ধারা। এখন সরকার কর্তৃক পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছে, বাদী পক্ষের ধরেন ব্যক্তিগত উকিল আছে, সে কোনো বিষয় হইলে ওই উকিলকে দিয়ে কাজ করায়, তো সে আবার ওই মামলাতে কি করলো, আরেকজন উকিল নিযুক্ত করলো, তো সে তো হলো পাবলিক প্রসিকিউটর না, সে হচ্ছে বেসরকারি উকিল। তো যখন একজন বেসরকারি উকিল নিযুক্ত করা হবে, তখন সে অবশ্যই পাবলিক প্রসিকিউটরের অধীনে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। বোঝা গেল? এ হলো 493 ধারা। তাহলে 492 পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা, 493 পাবলিক প্রসিকিউটর সকল আদালতে তার দায়িত্বে ন্যস্ত সকল মামলা পরিচালনা করবে, এর জন্য কোনো লিখিত আদেশ বা অনুমতির প্রয়োজন হবে না। বেসরকারিভাবে নিযুক্ত উকিল পাবলিক প্রসিকিউটরের অধীনে কাজ করবে। এ হলো 493 ধারা। 494 ধারা হলো মামলা প্রত্যাহারের ফল। 494 ধারা হলো কি? মামলা প্রত্যাহারের ফল। তার মানে কি বোঝাচ্ছে?
মামলা পরিচালনা যদি প্রত্যাহার করে তখন ফল কি হবে, এই হলো 494 ধারা। তো 494 ধারাতে একটা প্রশ্ন আসতে পারে এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে 494 থেকে। যদি আসে মামলা পরিচালনা প্রত্যাহারের ফল কি, মানে মামলা পরিচালনা প্রত্যাহার করলে, মানে মামলা পরিচালনা করতেছে, এখন সে হঠাৎ করে পরিচালনাটা বাদ করে দিল, মানে আর সে মামলা চালাবে না, মামলা উঠাই নিবে, যেটাকে বলে প্রত্যাহার করবে। তো মামলা যদি প্রত্যাহার করে নেয়, মামলা পরিচালনা প্রত্যাহার করে নেয়, তখন কি ফল হবে, এই নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে যদি প্রশ্ন আসে মামলা পরিচালনা প্রত্যাহারের ফল কি, উত্তর হবে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 494 ধারা মোতাবেক পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ অর্থাৎ এক বা একাধিক অপরাধ সম্পর্কে মামলা পরিচালনা প্রত্যাহার করতে পারেন। এই প্রত্যাহারের ফল হলো নিম্নরূপ: 1, অভিযোগ গঠনের পূর্বে যদি মামলা পরিচালনা প্রত্যাহার করা হয় তাহলে আসামিকে অব্যাহতি দেওয়া হবে। আর অভিযোগ গঠনের পরে অথবা আদালত মামলার বিষয় শোনার পরে যদি মনে করে অভিযোগ গঠন করার মতো পর্যাপ্ত কারণ নাই, তখন আসামিকে খালাস দেওয়া হবে। এই হলো দুইটা। তাহলে কি বোঝা গেল? মামলা পরিচালনা প্রত্যাহারের ফল কি? মামলা পরিচালনা প্রত্যাহার করতে গেলে যখন মামলাটা কোর্টে উঠে যাবে, তখন যদি মামলা পরিচালনা প্রত্যাহার করতে চাই তখন বিচারকের বা আদালতের অনুমতি নিতে হবে আগে। তাহলে বলতেছে পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কোনো পক্ষ যদি মামলা উঠাই নিতে চায় তাহলে তা আদালত অবশ্যই অনুমতি দেবে যে ঠিক আছে উঠাই নেন, আপনাদের ব্যাপার। তাহলে পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ অর্থাৎ এক বা একাধিক অপরাধ সম্পর্কে মামলা পরিচালনা প্রত্যাহার করতে পারেন এবং এই প্রত্যাহারের ফল হলো নিম্নরূপ: অভিযোগ গঠন করার পরে, মানে আদালতে মামলাটা উঠছে, এখনও অভিযোগ গঠন করে নাই, আদালত সেটাকে বিচারের জন্য এখনও অ্যাকসেপ্ট করে নাই, মানে নথিপত্র সহ যে অভিযোগ চার্জ গঠন যেটা, ওই অভিযোগ গঠন করে নাই এখনও। তাহলে অভিযোগ গঠনের পূর্বেই যদি মামলা প্রত্যাহার করে আসামিকে অব্যাহতি দেওয়া হবে, মানে মামলার কার্যক্রম শুরুই হয় নাই, এখানেই মামলা প্রত্যাহার, এই জন্য আসামিকে অব্যাহতি, যেটা ইংলিশে ডিসচার্জ বলে, আসামিকে অব্যাহতি দেওয়া হবে। আর যদি অভিযোগ গঠন করা হয়ে যায়, যেমন আসামি বাদী তাদের কথাবার্তা শোনা ইত্যাদি, আদালতে যদি অভিযোগ গঠন করা হয়ে যায় অথবা আদালত এইসব শোনার পরে আদালতের কাছে যদি মনে হয় যে এটা অভিযোগ হিসেবে গ্রহণ করার মতো পর্যাপ্ত কারণ নাই, তখন আসামিকে খালাস দেওয়া হবে। এই হলো 494 ধারা মামলা পরিচালনা প্রত্যাহারের ফল। তাহলে 494 ধারা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। 494 ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মামলা পরিচালনা প্রত্যাহারের ফল কি। মামলা পরিচালনা প্রত্যাহারের ফল হলো অভিযোগ গঠন করার আগেই যদি মামলা প্রত্যাহার করা হয় তখন আসামিকে অব্যাহতি দেওয়া হবে। অভিযোগ গঠন করার পরে যদি মামলা প্রত্যাহার করা হয় আসামিকে খালাস দেওয়া হবে। আচ্ছা, এবার যাই 495 ধারা, আজকের ক্লাসের শেষ ধারা, সরকার পক্ষে মামলা পরিচালনার অনুমতি। এবার ওই যে 492 আর 495 একই কথা। 492 হলো সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে, আর 495 হলো কি সরকার কি করবে, মামলা পরিচালনার জন্য অনেক পাবলিক প্রসিকিউটর আছে, এর মধ্যে একজনকে অনুমতি দিবে। তাহলে মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউটরকে সরকার অনুমতি দিবে, মানে সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর কিন্তু সরকার পক্ষে, মানে বাদী পক্ষে মামলা পরিচালনা করে, বিবাদীর পক্ষে না। ঠিক আছে? তো মামলা পরিচালনার জন্য সরকার অনুমতি দিবে। আর ওই একই কথা যদি কোনো পুলিশ অফিসারকে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয় তাহলে সে নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের হবে না। আবার এখানে একটা কথা আছে, 495 ধারা মোতাবেক যাকে অনুমতি দেওয়া হবে, অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসারকে অনুমতি দেওয়া হয় যে আপনি পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলাটা পরিচালনা করেন, তখন সেই পুলিশ অফিসারও 494 ধারা মোতাবেক মামলা প্রত্যাহার করতে পারবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পুলিশ অফিসার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হওয়ার পর কি মামলা প্রত্যাহার করতে পারে, যদি পারে তাহলে মামলা প্রত্যাহারের ফল কি আলোচনা করুন। এই যে এখন নতুন প্রশ্ন তৈরি হয়ে গেল। তাহলে উত্তর লিখতে হবে কি, ফৌজদারি কার্যবিধি আইনের 495 ধারা মোতাবেক নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদের নয় এরূপ পুলিশ অফিসার যদি পাবলিক প্রসিকিউটর হিসেবে মামলা পরিচালনার অনুমতি পায় তাহলে সে মামলা পরিচালনা প্রত্যাহার করতে পারবে। প্রথম অংশের উত্তর শেষ। ফৌজদারি কার্যবিধি আইনের
494 495 দুইটাই হবে। 495 মোতাবেক সে অনুমতি পাইছে, আর 494 ধারা মোতাবেক সে পরিচালনাটা প্রত্যাহার করতে পারবে, ধারা দুইটাই হবে। এরপরে মামলা পরিচালনা প্রত্যাহারের ফল হলো নিম্নরূপ, তখন শুধু 494 ধারা হবে। বোঝা গেল? প্রথম অংশে 494 495 দুইটাই ধারা হবে, পরের অংশে 494 ধারা হবে। আর কি কি ফল সেটা তো আগেই বলে দিছি। তো আজকে এতটুকুই, ভালো থাকেন। রেকর্ডিং অফ করে দিচ্ছি, এবার কারো